ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছিল গত বছরের 17 অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনকে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান রয়েছেন ভারতে, তাদের দল আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ। সব মিলিয়ে মিসকেস থেকে এই মামলায় রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে 397 দিন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে এরই মধ্যে স্টুডিওতে যুক্ত হয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে, এবং আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি আলোচনা শুরু করতে চাই এবং আমরা সবগুলো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে পেরেছি, আমরা এনসিপির প্রতিক্রিয়াও জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে। তারপরও আমি সামনাসামনি এনসিপির বক্তব্য শুনতে চাই, প্রতিক্রিয়া জানতে চাই। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই রায় কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে আপনাদের? আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক শ্রদ্ধেয় লিটন ভাইকে আমি শুভেচ্ছা জানাই। এটা যে আমরা সন্তুষ্ট এই রায়ে, এবং আমরা মনে করি যে এখানে এটা তো রায় হলো, এখন হচ্ছে প্রধান কাজ হচ্ছে যে বিচারটা কার্যকর করা এবং সেই বিচারের জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যে ধরনের তৎপরতা দরকার সেটা করা, এবং বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার তিনি যে ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন, এবং এরকম একটা যেটা জাতিসংঘ বলেছে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে, ফলে এটার বিচার হতে হবে। রায় হয়েছে, এটা খুবই ভালো, কারণ আপনি দেখতে পেয়েছেন যে আজকে কিন্তু অনেক শহীদ পরিবার, আহতরাও সে ট্রাইব্যুনালে ছিলেন এবং অন্যান্য অনেকেই ছিলেন। ফলে এটার বিচার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর আমি মনে করি যে এই রায় নিয়ে কোনো ধরনের বিতর্ক, কারণ এটা একটা ওপেন ট্রায়াল হয়েছে। ওপেন ট্রায়াল হচ্ছে, সবাই দেখেছে, সারা দেশ দেখেছে, বিদেশি বিভিন্ন মিডিয়া এটাকে লাইভ টেলিকাস্ট করেছে। অতীতে যেরকম ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে বিচার করা হতো, এটা কিন্তু সেরকম কোনো বিচার হয়নি, এটা একেবারে স্বচ্ছ। এবং আপনি বললেন যে 397 দিন শুধুমাত্র এই মামলার ক্ষেত্রে লেগেছে, অর্থাৎ যতটুকু সময় নেওয়া দরকার ততটুকু সময় তারা নিয়েছে, এবং এর মধ্য দিয়ে আমরা ধারণা পেলাম যে আসলে কতদিন লাগবে, অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রে কতদিন লাগতে পারে। তার মানে কেউ যদি এই টাইমের মধ্যে এই মামলাগুলো নিষ্পন্ন না করে, তারা বুঝতে হবে তারা এক্ষেত্রে ঢিল দিচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পরের সরকার যারা আসবে, তারা যদি রাজনৈতিক কারণে, নানা কারণে, এরকম হতেই পারে, বাংলাদেশে এরকম হয় যে আরও যে সমস্ত মামলা আছে সেগুলোর ক্ষেত্রে তারা ধরা যাক একটু শিথিল করে দিল, তার মানে তখন বোঝা যাবে যে 397 দিন হচ্ছে একটা, কারণ এটা সবচেয়ে সেন্সিটিভ মামলা ছিল। এটা যেহেতু 397 দিন লাগলো, তার মানে অন্যগুলো এর চেয়ে বেশি লাগার কোনো কারণ নেই। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে, আওয়ামী লীগের যেহেতু ট্রাইব্যুনালের ওই সর্বশেষ আইনের সংশোধনীর মধ্যে এটা এখন এসছে যে দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে, এখন আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি বিচারে নেওয়া উচিত। সেখানে যেটা আদালত রায় দেবেন আমরা সেটা মেনে নেব, কিন্তু বিচারটা করা এই জন্য জরুরি যে আওয়ামী লীগ কিন্তু এই শুধু জুলাই গণহত্যা না, এই 15 বছর এই ক্রাইমগুলোর সাথে একটা দল হিসেবে পার্টিসিপেট করেছে। এটা শুধু শেখ হাসিনার একার কর্মকাণ্ড না, ইভেন এই জুলাই গণহত্যাতেও তার সর্বশেষ 2 দিন, 4-5 তারিখ, 3-4 তারিখ, এই দিনগুলোতে বেশি হত্যাযজ্ঞ ঘটিয়েছে আসলে আওয়ামী লীগের নেতারা, এবং সেটা শেখ হাসিনার সরাসরি নির্দেশে তারা নেমেছে। ফলে একটা পুরো দল এখনো পর্যন্ত তাদের যদি আপনি রিয়াকশন দেখতে পান, যারা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা করলো এই গত 1 বছর 1.5 বছর যা করে চলেছে, এই সমস্ত কিছুর দায়ভার আসলে এই গোষ্ঠীটার। আমরা তো আর তাদেরকে দলও বলতে চাই না, কারণ তাদেরকে আদালতের মধ্য দিয়ে প্রমাণ করে আসতে হবে তারা একটা রাজনৈতিক দল। ফলে এখন একটা জিনিস হলো যে দুটো কথা, একটা হলো যে রায় হয়েছে, এখন বিচার কার্যকর করার জন্য আমাদের যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে, সেইখানে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক জাতিসংঘকে ইনভলভ করে তৎপরতা চালানো উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য উদ্যোগ নেওয়া উচিত। অবশ্যই আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করব অবশ্যই নূর খানকে, কিন্তু তার আগে আমি শেখ হাসিনার মৃত্যুদণ্ড এই রায়, এই যে 397 দিন সময় লাগলো একটি রায়, একটি মামলার বিচার দেখতে আমাদের, এবং বাস্তবায়নের ক্ষেত্রে বা বিচার কাজ শেষ হওয়া পর্যন্ত সকলের মধ্যে এক ধরনের আশঙ্কা কিন্তু কাজ করে। নূর খান, আমি একটু জানতে চাই, কোনো রকমের বাধা বা কোনো রকমের অন্তরায় বা কোনো রকমের আইনি জটিলতা, সাংবিধানিক কোনো জটিলতা আছে কিনা বা আপনি দেখেন কিনা, বা
রয়েছে কিনা, মানে আইনের ফাঁকফোকরগুলো তো আমরা আসলে বুঝতে পারি না। নূর খান, আপনার কাছে এই রায় সম্পর্কে প্রতিক্রিয়া নয়, আমি বক্তব্য জানতে চাই। দেখেন, খুব স্পষ্ট, সেটা হচ্ছে রায়টি হচ্ছে জুলাই আগস্টকে কেন্দ্র করে। এটি ওই সময়কালের যে অপরাধগুলি সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এবং পুলিশের আইজি অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং একটা মামলার একটা অভিযোগের কয়েকটা দিক থাকে। অভিযোগগুলি এসছে এক একজনের বিরুদ্ধে 5টা বা 6টা অভিযোগ করে, এবং এইটা একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, অর্থাৎ ইনভেস্টিগেশন হয়েছে, এবং ইনভেস্টিগেশনের স্বচ্ছতা আমরা দেখেছি। কারণ দেখেন, প্রথম হচ্ছে তিনি যে নির্দেশনাগুলি দিয়েছেন, তিনি যেমন সাধারণ নাগরিকদের সমস্ত অধিকার লঙ্ঘন করে মানুষের কথোপকথন শুনতেন, রেকর্ড করতেন, তাদেরকে গুম করতেন এইটার ভিত্তিতে, এবং সন্দেহ হলে যে কোনো কার্যক্রম তিনি নিতেন। অর্থাৎ তার 15.5 বছরের যে শাসন আমল, সেই আমলের অধিকাংশ সময় এত বর্বরতা গেছে, এত নৃশংসতা, এত নিষ্ঠুরতা, এবং তিনি সেই ঘটনাগুলির সাথে যে এককভাবে একাযুক্ত তা না, তিনি তার নীতি নির্ধারকদের যারা আছেন সবাইকে যুক্ত করেছেন, বাহিনীগুলির প্রধান থেকে গুরুত্বপূর্ণ যারা ছিলেন তাদেরকে যুক্ত করেছেন, গোয়েন্দা সংস্থাগুলিকে যুক্ত করেছেন, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন এবং গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছেন, যে পরিস্থিতিতে নির্বিঘ্নে বিনা প্রশ্নে তিনি দেশ শাসন করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন। উদ্দেশ্যটা ছিল এইটা। এখন এই যে রায়, এটা তো সবাই জানতো যে কাঙ্ক্ষিত রায় ছিল জনগণের কাছে, যে এরকম একটি রায় হবে, প্রত্যাশা করেছে। কেন প্রত্যাশা করেছে? তার যে জুলাই আগস্টের বিচারটা তো হলো, এই সময়কালে তিনি যেই ধরনের হত্যাকাণ্ডগুলি করতে নির্দেশ দিয়েছেন, যেই সমস্ত আর্মস ইউজ করতে নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টারের থেকে গুলি করার নির্দেশনা দিয়েছেন, সাউন্ড গ্রেনেড মারার নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন আন্দোলনকামী শক্তির লিস্ট করার নির্দেশনা দিয়েছেন, এবং এদের প্রত্যেককে ধরে ধরে মানে নির্মূল করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, এগুলোর বিচার কেবলমাত্র হলো। ওনার কিন্তু এখনো 15.5 বছরের যে আরো অপরাধ, আপনাকে মনে রাখতে হবে জুলাই আগস্টেই কিন্তু ওনার মূল অপরাধ না। উনি 15.5 বছর মানুষকে গুম করার নির্দেশনা দিয়েছেন, খুন করার নির্দেশনা দিয়েছেন, এবং পঙ্গু করার নির্দেশনা দিয়েছেন। আপনি যদি দেখবেন যে ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষকে হাঁটুর উপরে গুলি করে হাঁটুকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, মানুষকে পঙ্গুত্ব বরণ করার জায়গায় নিয়ে গেছে, এরকম শত শত ঘটনা। আমি যদি নূর খান একটু যুক্ত করি, সেটা হলো যে মামলার প্রধান আসামি, মানে এই একটি মামলার, জুলাই অভ্যুত্থানের এই একটি মামলার প্রথম মামলাটির বিষয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে অনেকে বলছেন যে মামলার প্রধান আসামি একজন নারী, এবং নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইনে বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে অনেকে বলছেন যে সিআরপিসিতে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক, শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় না, যেটি দেওয়া হয়নি। ট্রাইব্যুনালের আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অতএব রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। অর্থাৎ নারী হওয়ার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রিভিলেজ দেওয়া হয় না, কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে তো হয়। আইসিটি অ্যাক্টে আপনার অপরাধ বিবেচনা করে কিন্তু রায় দেওয়া হয়। তিনি নারী কি শিশু কি এইটা বিশেষ বিবেচনায় আসে না। বয়সটা একটা বিবেচনায় আসে, কিন্তু অন্য জিনিসগুলো বিবেচনায় আসে না। যেমন শিশু হলে একরকম হিসাব। এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, দেখেন, তদন্ত স্বচ্ছ ছিল, সুষ্ঠু তদন্ত হয়েছে, এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কারণ অধিকাংশ জিনিসই হচ্ছে দালিলিক প্রমাণ, এবং যিনি এই ঘটনার সাথে সরাসরি অংশগ্রহণ করেছেন, তার নির্দেশনা বাস্তবায়ন করেছেন, তিনি নিজে কিন্তু আদালতকে স্বপ্রণোদিত হয়ে সাহায্য করেছেন, এবং সেই সাহায্য করার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক ঘটনার স্পষ্ট তথ্য, স্পষ্ট
প্রমাণ আমরা পেয়েছি। তারপরে ধরেন শেখ হাসিনা নিজেই জনগণের মানে নাগরিকের অধিকার লঙ্ঘন করে নাগরিকের কথাবার্তা যেভাবে রেকর্ড করেছেন, আসলে ওনারটাও তো রেকর্ড হয়েছে এবং সেটাই এখন ওনার বিরুদ্ধে ব্যবহার হলো। অর্থাৎ সত্য প্রকাশের ক্ষেত্রে ওই যে কথা আছে না, কোথাও না কোথাও আপনি অপরাধী হলে কোথাও না কোথাও চিহ্ন রেখে যাবেন, তিনিও চিহ্ন রেখে গেছেন। তারপর দেখেন উনি ওনার দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে যেভাবে কথা বলেছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দ যেভাবে কথা বলেছেন, তার ভিতর দিয়ে কিন্তু খুব স্পষ্ট জুলাইয়ের মানে শেষের দিকের থেকে আগস্ট পর্যন্ত কি ধরনের ব্যবস্থা উনি নিচ্ছেন সেটা কিন্তু ওনার নির্দেশনায় এবং অন্যদের সাথে কথোপকথনে পরিষ্কার হয়েছে। আমি একটা বিরতিতে যাব, নূর খান লিটন, আমি একটা বিরতিতে যাব। বিরতির পর নিশ্চয়ই ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সোনিয়া হক আপনাদের সাথে আছি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে আজকে কথা বলছিলাম এবং আজকের এই ঐতিহাসিক রায় কার কি প্রতিক্রিয়া সে বিষয়গুলো নিয়ে আলোচকরা আলোচনা করছিলেন। আমি এই অংশে চলে যেতে চাই সারোয়ার তুষার আপনার কাছে। ঠিক যখন বাংলাদেশে এই রায় ঘোষণা হবে তার একদিন আগে অর্থাৎ রোববার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি রয়টার্সকে যেটা বলছেন, মানে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি এই সাক্ষাৎকারটি দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে আমরা জানি রায় কি হবে, তারা এটি টেলিভিশনে প্রচার করছে, তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে, কিন্তু তারা আমার মাকে কি করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছে, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। অর্থাৎ আমরা যে বন্দি বিনিময় চুক্তির কথা বলছি, ভারতের বন্ধুসুলভ আচরণের কথা বলছি, ভারতের সদিচ্ছার কথা বলছি যে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এখন ভারতের কাছে আবেদনও জানানো হয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টিতে বন্দি বিনিময় চুক্তি কতটুকু কাজ করবে কিংবা ভারত কতটুকু বন্ধুসুলভ আচরণ করবে, আপনার কাছে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই, যেখানে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। তারা জানে যে কি রায় হবে, তার কারণ হচ্ছে তারা জানে তারা কি করেছে। মানে এই যে শেখ হাসিনার পলাতক পুত্র, গণহত্যাকারী শেখ হাসিনার পলাতক পুত্র জয়ের যে মন্তব্যটা আপনি করলেন, তারা রায়টা অনুমান করতে পারেন, কারণ হচ্ছে তারা জানেন যে তারা কি করেছেন। হ্যাঁ, এখন ভারতে শেখ হাসিনা আছে এবং শেখ হাসিনাকে ভারত শেল্টার দিচ্ছে, এটা সত্য। ভারতকে মানে এটা সিদ্ধান্ত নিতে হবে যে ভারত আসলে কার পক্ষ হয়ে কার বিপক্ষে দাঁড়াবে। ভারতের কি বাংলাদেশের মানুষকে দরকার, বাংলাদেশকে দরকার, নাকি শেখ হাসিনাকে দরকার? যদি তারা শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে বাংলাদেশের মানুষ তো আপনি যে দেশে মানে গণহত্যা করলো যিনি, এবং সেই গণহত্যা বাদেও এতগুলো গুম, ক্রসফায়ার সহ গোটা 15 বছরের তার যে জুলুম, এরকম একজন ব্যক্তিকে যদি আপনি আশ্রয় দেন ভারত একটা দেশ হিসেবে, তাহলে তো তার সাথে আমাদের মানে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এটা তো একপাক্ষিক হয় না কখনো। মানে আমার ঘাতককে যদি আপনি আশ্রয় দেন তাহলে তো আপনার সাথে আমার সেই মানে প্রতিবেশী সুলভ যে একটা সদ্ভাব থাকা উচিত সেটা থাকবে না। ফলে ভারতের এটা সিদ্ধান্ত নেওয়ার আছে, ভারতের শাসক শ্রেণীর সিদ্ধান্ত নেওয়ার আছে, এটা একটা। আর ভারতের জনগণের উচিত, বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অনেকেই আমাদের সাথে নানা সময় যোগাযোগ আছে, তারা আমাদের নানা বিষয় নিয়ে কনসার্ন থাকে। আমরাও তাদেরকে কিন্তু আমাদের এই কনসার্নটা জানিয়েছি। অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে কিংবা তরুণ রাজনীতিবিদ, প্রগতিশীল রাজনীতিবিদ, তাদেরকে আমরা বলেছি যে আপনারা আপনাদের সরকারকে কেন প্রেশারাইজ করছেন না, যে বাংলাদেশের সাথে আপনার একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, এই চুক্তির আওতায় আমরা আপনাদের বিচ্ছিন্নতাবাদীকে ফেরত দিয়েছি অতীতে, তাহলে আপনি কি কারণে আমার গণহত্যাকারীকে আপনার এখানে রাখবেন? আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সাথে দেবেন না, তাহলে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে সোপর্দ করেন। কিন্তু আপনি তো রাখতে পারেন না, কারণ এখানে রাখার মানেই হচ্ছে একটা কন্টিনিউয়াস উস্কানি তৈরি করা, আমার নিরাপত্তা হুমকি তৈরি হয়। ভারতের বিচ্ছিন্নতাবাদী যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে যেমন ভারত উদ্বিগ্ন থাকবে, আমার গণহত্যাকারী ঘাতক তার শুধু তো সে না, তার পুরো সেটআপ, অলমোস্ট পুরো সেটআপ নিয়ে যখন ভারতে থাকবে এবং সেখানে অফিস খুলবে, কলকাতায় অফিসের কথা শোনা যায়, হ্যাঁ, এবং দিল্লিতেও শেখ হাসিনাকে একটা অফিস মেনটেন করতে দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি। এটা যদি এরকম যদি হয় তাহলে আমার তো সিরিয়াস, বাংলাদেশের তো সিরিয়াস নিরাপত্তা উদ্বেগ তৈরি হবে। ফলে ভারতকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আলটিমেটলি আমাদের সাথে যদি তারা সুসম্পর্ক চায়, আমরা অবশ্যই ভারতের যে নিরাপত্তা উদ্বেগ, ভারতের যেন সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ আমাদের এখানে যেন না চলে, কোনো বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আমাদের দেশকে ব্যবহার করে না হয়, এটা যেমন আমরা নিশ্চিত করব। ভারতের নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে যে আমার গণহত্যাকারী সেখানে শুধু বসে নেই, আরও গণহত্যা, তিনি অলরেডি বলেছেন যে আমি আরও 300 মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। এখনও তিনি দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। একের পর এক স্যাবোটেজ বাংলাদেশে ঘটছে ওই 5 অগাস্টের পর থেকে।
এখনো পর্যন্ত ঘটছে, নাশকতা হচ্ছে। এরকম একজন মানুষকে আপনি আরেকটা রাষ্ট্রের ভেতরে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা, নাশকতা তৈরি করা, আগুন সন্ত্রাস করা, এগুলো যিনি করছেন তাকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে আপনার সাথে আমার কিভাবে সম্পর্ক স্বাভাবিক হবে? এটা তো হয় না। আপনার বাসা, আমার বাসা থেকে যদি আপনার বাসায় আমি ঢিল মারি এবং আমি যদি বলতে থাকি যে তুমি আমার সাথে সম্পর্ক স্বাভাবিক করো, এটা কি হবে? হবে না। ফলে এই জিনিসগুলো ভারতকে এখন বল এখন ভারতের কোর্টে। ভারত কি সিদ্ধান্ত নেবে? আমি যদি নূর খানের কাছে চলে যেতে চাই, নূর খান, বন্দি বিনিময় চুক্তি কি বলছে ভারতের সাথে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি, এবং এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বন্দি বিনিময় চুক্তি কতটুকু কাজ করবে বলে আপনার মনে হয়? এটা নির্ভর করবে দুই দেশের সরকারের উপরে, বিশেষ করে ভারতের সরকারের উপরে। আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেটার ভিত্তিতে আমাদের এখানে যদি কেউ অপরাধ করে ওই দেশে আশ্রয় নেয় তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলা আছে, এবং সেটা দুই দেশের আলোচনার মধ্য দিয়ে হবে। আমরা আশা করছি যে বাংলাদেশে খুব স্পষ্ট করেই তুষার সাহেব বলেছেন যে বাংলাদেশ থেকে ভারতের নিরাপত্তা হানি হয় এমন কোনো তৎপরতা আমরা বরদাস্ত করব না, অর্থাৎ সহ্য করব না। ঠিক তেমনি আমরা আশা করব যে আমার প্রতিবেশীর সাথে আমার সৎ প্রতিবেশী সুলভ আচরণ থাকবে, সহ অবস্থান থাকবে, এবং সেখানে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে। সেখানে আমার একজন অপরাধী যিনি এখানে মানবতা বিরোধী অপরাধ করে গেছেন, আজকে তো প্রমাণিত মানবতা বিরোধী অপরাধ করে গেছেন, তাকে আশ্রয় দিয়ে রাখা মানে হচ্ছে প্রতিনিয়ত আমাকে এটা নিয়ে আমার মধ্যে একটা চিন্তার বিষয় থাকবে। আমার এখানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য একটা চেষ্টা ওখান থেকে হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে, বোঝা যাচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের তো কোনো সম্পর্কের অবনতি হয়নি। সম্পর্কের অবনতি সেটা হচ্ছে ভারতীয় সরকারের সাথে, ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাথে। এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের দেশের উপর হয় খবরদারি করেছেন, বড় ভাই সুলভ আচরণ করেছেন, তার স্বার্থ এককভাবে নিয়েছেন। আমরা আমাদের নিঃস্বার্থভাবে তাকে সহযোগিতা দিয়েছি, এবং আমাদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা বিগত দিনে ভারতকে এই জায়গাটি আগ্রাসন চালাতে, এই জায়গাটিতে তার সুবিধা নেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেখেছি। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাইব কি? আমরা চাইব সৎ প্রতিবেশী সুলভ দুই দেশের অবস্থান হোক, আমরা চাইব সম্মানজনক অবস্থান। এবং সেই ক্ষেত্রে আজকে ভারতের আমাদের মানবতা বিরোধী অপরাধ করে যিনি আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, আমরা চাইব অনতিবিলম্বে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা। আপিল করার সুযোগ তিনি পাচ্ছেন না। তিনি আপিল করার সুযোগ পাবেন তখনই যদি তিনি আমাদের দেশে আইন অনুযায়ী, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে আইন আছে কিনা আমি জানি না, তবে আমাদের দেশের আইন অনুযায়ী পলাতক একজন ব্যক্তি তিনি আপিল করতে পারেন না। তো শেখ হাসিনার জন্য সবচেয়ে জরুরি দরকার হচ্ছে দেশে এসে আপিল করার সুযোগটা গ্রহণ করা। আরেকটা জিনিস আমাদের একটু ভাবতে হবে, সেটা হচ্ছে দেখেন চার্জশিট হলো, খুব স্পষ্টভাবে চার্জশিট দেওয়া, চার্জশিট হয়েছে, চার্জ গঠন হয়েছে, এবং তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি পলাতক থাকা অবস্থায়ও কিন্তু তার পক্ষে আইনজীবী নিযুক্ত করা হয়েছে, এবং যথারীতি সওয়াল জবাব যা কিছু হওয়ার দরকার সেগুলি সবই হয়েছে। হওয়ার পরে আমরা দেখলাম যে আজকে একটা রায় ঘোষণা হয়েছে, এবং রায় ঘোষণায় সুনির্দিষ্টভাবে তার অপরাধগুলিকে চিহ্নিত করা হয়েছে, এবং সেইটার উপরে রায়টা ঘোষণা হয়েছে, তার শাস্তিটা নির্ধারণ হয়েছে। এবং এখন যদি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আমি যদি জনগণের শত্রু না হই, তাহলে আমার উচিত আত্মসমর্পণ করা, এবং সেখানে তার কথাগুলি বলার সুযোগ আছে, আপিল করতে পারেন, সে কথাগুলি বলতে পারেন, লিখিতভাবে দিতে পারেন, সেই সুযোগটি তার গ্রহণ করা। এখানে আরেকটা জিনিস খুব জরুরি দরকার আমার কাছে, যেটা মনে হচ্ছে রায়ের ভিতরে দুটো জিনিস নিয়ে আওয়ামী লীগ কথা বলার চেষ্টা করছেন। একটা হচ্ছে অনুপস্থিতির রায়। আসলে আমার দেশে অনুপস্থিতির রায় ঘোষণা করার কোনো ব্যত্যয় না, আমার দেশে আইনে আছে অনুপস্থিত ব্যক্তির। প্রশ্ন হচ্ছে তাকে ওয়ারেন্ট করা হয়েছে কিনা, তাকে সংবাদপত্রের মাধ্যমে তার পলাতক হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, মাইকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং চিঠি পাঠানো হয়েছে তার ঠিকানাগুলিতে। এর কোনোটাই তিনি ভ্রুক্ষেপ করেন নাই, তিনি অনুপস্থিত, পালিয়ে গেছেন। আসেন এরপরে যে বিষয়টা হচ্ছে যে ফাঁসির দণ্ড। আমি মানবাধিকার কর্মী হিসাবে ফাঁসির
মানে শাস্তিটাকে আমি সমর্থন করতে পারি না। কিন্তু তারপরও আমার দেশে ক্যাপিটাল পানিশমেন্টের জায়গায় ফাঁসিটা আছে, এবং জনগণের কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটাকেও আমাদের পক্ষে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব না, যদিও আমি ফাঁসির বিপক্ষে। কিন্তু এই যে রায়টা ঘোষণা হয়েছে, এই রায়ে এতগুলো মানে অপরাধের কথা বলা হয়েছে, এত ব্যাপক অপরাধ। আপনি চিন্তা করেন তো, নিজ দেশের জনগণকে আপনি হেলিকপ্টার দিয়ে, যুদ্ধ চলছে না, হেলিকপ্টার দিয়ে আপনি হত্যা করেছেন। আপনি হেলিকপ্টার ব্যবহার করতে দিয়েছেন গ্রেনেড, মানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের জন্য। আপনি ৩৬ সেনা নামাতে চেয়েছেন পিছন দিক দিয়ে। আপনি আন্দোলনকারীদের নামে লিস্ট করার চেষ্টা করেছেন প্রত্যক্ষ নির্দেশে এই হত্যাকাণ্ড। আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই নূর খান, এবং বিরতি থেকে আসার পরে এই যে আপিল করার বিষয়টি নিয়ে সজীব ওয়াজেদ জয় আরো একটি মন্তব্য করেছেন। সারওয়ার তুষার, আপনার কাছে এই প্রশ্নটি রেখে যেতে চাই যে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তারা কোনো আপিল করবেন না যতক্ষণ না একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। কোনো কিছুর আভাস কি আপনি পেয়েছেন কিনা এই মন্তব্যটিতে? আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছিলাম। আলোচনায় ফিরতে চাই। সারওয়ার তুষারের কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম। সেটা ছিল যে রয়টার্সকে দেয়া যে সাক্ষাৎকারটি ছিল, এবং সেই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আরও একটি প্রসঙ্গ এনেছেন আপিল করার বিষয়ে। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে তারা মানে নির্বাচন হলে তারা কোনো আপিল করবেন না যতক্ষণ না একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। সামনে আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে এবং আমরা যা কিছু করা দরকার তা করব। সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন সারওয়ার তুষার? এটা তো তাদের যে একটা দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত এবং দেশের মানুষকে হুমকি দেওয়া, সেটারই একটা প্রতিফলন যে আমরা যা কিছু করা দরকার তা করব, এবং তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। এবং তারা না আসলে নির্বাচন হবে না, নির্বাচন তারা করতে দেবে না, হ্যাঁ, এই ধরনের যে হুমকি, তাদেরকে নিয়ে এবারে নির্বাচন করার কোনো সুযোগ আমরা দেখছি না। বরং তাদেরকে আনলে, তারা যদি নির্বাচনের একটা পক্ষ হয়, তাহলে দেশের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। কারণ বাংলাদেশের মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের, তাদের প্রতি যে ধরনের ক্ষোভ বিদ্যমান, তারা তো প্রতিরোধ করতে চাইবে আওয়ামী লীগকে। তখন ইলেকশনের একটা পার্টি হিসেবে তাদেরকে সেফগার্ড করতে কিন্তু পুলিশ প্রশাসন বাধ্য। তখন আমরা পুলিশকে দোষ দিতে পারবো না। আইনগতভাবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের বিষয়ে। সেখানে এই সিদ্ধান্তটি যে আপনি বলছেন যে তাদেরকে নিয়ে আসলে নির্বাচন করাটা এবার সম্ভব নয়, এটি কি এনসিপি সিদ্ধান্ত? না, এনসিপি সিদ্ধান্ত নয়। এটা এখন এটার ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত্য আছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। সবসময় তার আইনের ব্যাপারটা মুখ্য ব্যাপার থাকে না। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত আছে, তাদের মার্কা স্থগিত আছে, এবং তারা বিচারিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়া ফেস করতে যাচ্ছে। এবং আপনার বলা হয়েছে এবারে যে আপনার নির্বাচন কমিশনের যে আরপিও সংশোধনী, সেখানে বলা হয়েছে যে যারা ফেরারি আসামি তারা কিন্তু এবার ইলেকশন করতে পারবে না। আপনাকে তো ইলেকশন করতে গেলে সশরীরে এসে মনোনয়ন নিতে হবে। হ্যাঁ, ফলে তাদের আসলে নির্বাচন করার কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। এবং যে ধরনের হুমকি তারা দিচ্ছে যে নির্বাচন করতে দেবে না, নির্বাচন হবে না, তারা অনেক চেষ্টা করবে, কিন্তু আমার ধারণা যে শেষ পর্যন্ত সফল হবে না। কারণ বাংলাদেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল, অন্যান্য সমস্ত ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার, এগুলোর ব্যাপারে তাদের নিজস্ব কিছু মতপার্থক্য থাকা সত্ত্বেও এই ব্যাপারগুলোতে ফুললি কমিটেড আছে। ফলে আওয়ামী লীগের এখানে আমি মনে করি যে নো চান্স। ওকে, আমি নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কথা বলবো নূর খান লিটনের সাথে। নূর খান লিটন, আমি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলছেন সারওয়ার তুষার। সেখানে আমরা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনেছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, অর্থাৎ এই 2026-এর নির্বাচনের কথাই তো তিনি বলছেন নাকি? আর আমি যদি আরেকটু যুক্ত করতে চাই, সেটা হলো যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক কিংবা সাধারণ নেতা কর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন তাদের ওয়েলকাম করে, আমার আহ্বান সেটি। নুরুল হক নূর এই কথাটি যে বলছেন, কতটুকু দায়িত্ব নিয়ে বলছেন? আওয়ামী লীগের লোকজন মানে অন্য কোনো রাজনৈতিক দল করতে গেলে তাদেরকে যেন ওয়েলকাম করা হয়, তারা কি সেই আদর্শ থেকে বের হয়ে এসে নতুন আদর্শে মিশতে পারবে? দেখেন, বাংলাদেশের দুর্ভাগ্য হলেও সত্য যে বিভিন্ন সময় আমরা দল পরিবর্তনের
কালচারটা দেখেছি। আজকে এ দল কালকে ওই দল, আজকে ক্ষমতায় যাচ্ছে যে দল সেই দলে ঢুকে পড়া, এই ধরনের কার্যক্রম আমরা দেখেছি। কিন্তু এইবারের যে ঘটনাটা হয়েছে, যে একটা গণ অভ্যুত্থান এমনভাবে হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে, এবং সেখানে স্বাভাবিকভাবে মানুষের ভিতর প্রচণ্ড ক্রোধ ক্ষোভ জন্ম নিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আসার সুযোগ খুবই ক্ষীণ। আরেকটা জিনিস আপনি দেখেন খেয়াল করে, যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নিজে বলেছেন আমি টুক করে দেশে ফিরব। এখন আর উনি ওইটা বলছেন না, এখন তার ছেলে বলতেছে যে আমরা তো ভালোই আছি ভারতে। তো এই যে একটা অবস্থার পরিবর্তন, এটা আমাদের বুঝতে হবে যে এই অবস্থার পরিবর্তনটা কেন। পরিবর্তনটা এই কারণে যে তারা গত 1 বছর বা তার কিছু সময় বেশি তারা লক্ষ্য করেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পরিত্যক্ত করেছে, ত্যায্য করেছে। সুতরাং এই জায়গার থেকে তাদের আসার সুযোগ এই অবয়বে নেই। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে ইনক্লুসিভ বিষয়টাকে চিন্তা করা উচিত আমাদের। কিন্তু ইনক্লুসিভ মানে এই না যে মানবতা বিরোধী অপরাধীদেরকে নিয়ে আমরা দহরম মহরম করব। যাদের বিরুদ্ধে অপরাধ সুনির্দিষ্টভাবে আছে, এবং আইসিটিতে একটা ব্যাপার আছে যে আইসিটিতে কিন্তু এখন রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত, মানে বিচার, রাজনৈতিক দলের বিচার করারও সুযোগ আছে। সেই ক্ষেত্রে আদালতের উপর আস্থা রেখে ওই জায়গাটিতে আমি কোনো মন্তব্য করতে রাজি না। তবে স্বাভাবিকভাবে আমি চাই সোসাইটিতে এমন জায়গায় আমরা এসছি গত 50-60 বছর স্বাধীনতার পর, যেখানে ইনক্লুসিভ বিষয়টাকে মানে অবহেলা করা হয়েছে দীর্ঘদিন ধরে। এটা আজকের নতুন না, দীর্ঘদিন ধরে। যেমন একসময় আমরা দেখেছি জামাতকে কিভাবে একটা বিএনপিকে নিষিদ্ধ করারও কিন্তু বারবার প্রস্তাব তোলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং জামাতকে নিষিদ্ধ করে দিল। এবং এখন এসে আমরা এই জিনিস চিন্তা করছি, আমাদেরকে আসলে চিন্তার যে জায়গাটা তৈরি করতে হবে সেটা হচ্ছে অপরাধীদের যাতে কোনোভাবে পার না পায় সেইটা। আরেকটা জিনিস মনে রেখেন যে নিষিদ্ধ করে কখনো কোনো আদর্শকে, সেই আদর্শ শেখ হাসিনার মেনে থাকুক আর না থাকুক, একটা দলের একটা আদর্শ থাকে, তো সেই আদর্শকে জলাঞ্জলি দিয়েই তো শেখ হাসিনা এই দুঃশাসন চালিয়েছে, বর্বরতা চালিয়েছে। কিন্তু কোন আইন দিয়ে একটা আদর্শকে আপনি বেশি দিন বন্দী করে রাখতে পারেন না। অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন এবং সারওয়ার তুষার। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই, সময় একেবারে শেষ হয়ে গেছে। দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।